আমরা যে ক্রিকেট খেলা দেখি এই ক্রিকেট খেলা থেকে জীবন যুদ্ধের, রাজনৈতিক যুদ্ধের, সামাজিক যুদ্ধের অনেক কিছু শেখার আছে। তো ক্রিকেটের অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হলো যে যখন খারাপ বল আসে তখন ব্যাটসম্যানকে অবশ্যই ৬ মারতে হয়। আর যখন একটা খুব প্রতিকূল অবস্থা থাকে বা দল কোণঠাসা অবস্থায় থাকে তখন কিন্তু উইকেট রক্ষা করে খেলতে হয় বা বলগুলোকে কীভাবে ডট করা যায় বা আটকানো যায়, অ্যাগ্রেসিভ মুডে না থাকা, আত্মরক্ষা ঢঙ্গে ব্যাটিং করা, এটা একটা। আর যখন একেবারে নিরুপায় হয়ে যায় তখন ব্যাটসম্যানকে একেবারে ক্রিজ ছেড়ে এসে ৬ মারার ঝুঁকি নিতে হয়। তো এইটা হচ্ছে ক্রিকেট থেকে এই আমাদের রাজনৈতিক জীবনের বা ব্যক্তি জীবনের বা জীবন যুদ্ধের, সামাজিক যুদ্ধের এগুলো আমরা শিক্ষা নিতে পারি। তো এনসিপি তারা শুরুতেই একটা ৬ মারার চান্স মিস করেছে। তো তাহলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎটা কী এবং এখান থেকে এনসিপি কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে এবং এনসিপির দুর্বলতা, তাদের সীমাবদ্ধতাটা কী, এসব প্রশ্ন এসে যায়। তো এসব প্রশ্নের উত্তর জানবার আগে আমাদের এই জুলাই বিপ্লব, যেটা মহাবিপ্লব ঘটে গেল, তার একটা চরিত্র বা বৈশিষ্ট্য আমাদের জানা প্রয়োজন। তো এই জুলাই মহাবিপ্লবের বড় একটা যে চরিত্র বা বৈশিষ্ট্য ছিল সেটা হলো কোনো ধরনের কেন্দ্রীয় নেতৃত্ব না থাকা এবং সারা দেশব্যাপী শতাধিক সমন্বয়ক তাদের আহ্বানে বা তারাই সংগঠিত করেছিল বা তারাই লড়াই সংগ্রামে ছিল এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ যোগ দিয়েছিল। তো এটাই ছিল কেন্দ্রীয় চরিত্র না থাকা বা কেন্দ্রীয় কোনো নেতা না থাকা জুলাই বিপ্লবের একটা বড় চরিত্র। তবে হ্যাঁ, সেই ডিবি অফিসে ৬ জন সমন্বয়ককে যখন নিয়ে যাওয়া হলো তখন যদি তারা শেখ হাসিনার সঙ্গে আপোষ করতো বা সমঝোতা করতো এবং কর্মসূচি প্রত্যাহার করে নিত, তাহলে এই জুলাই বিপ্লবটা সফল হতো না। তো যাই হোক, এই কেন্দ্রীয় চরিত্র না থাকার কারণে, কেন্দ্রীয় নেতা না থাকার কারণে হাসিনা যখন পালিয়ে গেল এবং দেশের যখন ক্ষমতার পট পরিবর্তন ঘটলো, সেখানে কিন্তু এনসিপি আর ক্ষমতাটা নিতে পারলো না, বা জুলাই বিপ্লবীদের কথা বলছি, তখনও এনসিপি গঠিত হয়নি। তারা ক্ষমতা নিতে পারলো না, অন্যের হাতে ক্ষমতাটা তুলে দিল। তো এইখানেই তারা এই একটা খারাপ বল পেয়েছিল, সেই খারাপ বলে তারা ৬ মারার চান্সটা মিস করেছে। তো এই বিপ্লবটা কোনো সংবিধানের আইন মেনে হয়নি এবং রাষ্ট্রের যে আইন আছে, বিপ্লব কখনো এরকম হয় না। তো এখানে দেখা গেল যে সেই পুরনো সংবিধানের আন্ডারেই প্রফেসর ইউনূস সাহেবকে এনে বসিয়ে দেওয়া হলো এবং এই জুলাই বিপ্লবীরা আশা করলো যে এই দ্বিতীয় রিপাবলিক, নতুন বাংলাদেশ, নতুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সংস্কার, শেখ হাসিনার বা আওয়ামী লীগ এদের বিচার, এগুলো সব কিছুই সেই নতুন সরকার করে দিবে, এরকম তাদের একটা প্রত্যাশা ছিল। তো সেটা কখনো হয় না। কারণ হচ্ছে যে এটা বিপ্লবীদের কাজ এবং এটা অন্যের হাতে যখন যায় তখন তারা এই রাষ্ট্রের পুরনো আইন এবং পুরনো কাঠামো অনুযায়ী তারা করতে চাইবে। তো এই ক্ষমতা সেই সময় জুলাই বিপ্লবীরা গ্রহণ না করায় তাদের এখন এই যে বিভিন্ন মাশুল দিতে হচ্ছে এবং তাদের নানা ধরনের হুতাশ, আফসোস এগুলো করতে হচ্ছে। তো সেটা যদি তারা না করে তখনই যদি জুলাই বিপ্লবীরা ক্ষমতার গদিতে বসতে পারতো, তাহলে আজকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটগুলো পরিবর্তন হতো এবং এখনকার মতো এই যে জুলাই সনদ, আসলে কাজের কাজ কিছুই হয়নি, জুলাই ঘোষণাপত্র এটাও তেমন কিছু হয়নি, সংস্কার, বিচার, এগুলো সব কিছু একটা অনিশ্চয়তা অবস্থায় রয়েছে। তো এই ভুলের কারণেই তাদের এই জুলাই বিপ্লবীরা যেহেতু ক্ষমতা নিল না, এই আফসোসটা তাদেরকে বা এই যন্ত্রণাটা তাদেরকে বহুদিন ভোগাবে। পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক ইতিহাসে যেগুলো বিপ্লব বা মহাবিপ্লব বা গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেগুলোর কিন্তু একটা কেন্দ্রীয় নেতা ছিলেন বা কেন্দ্রীয় চরিত্র ছিল। তো আমরা যদি উদাহরণ দেই যে সেই ইরানের বিপ্লব, সেখানে একজন কেন্দ্রীয় নেতা ছিলেন খামেনি, ইমাম খামেনি। রুশ বিপ্লবে ছিলেন লেনিন। তো তারা যখন বিপ্লবটা সফল করলো বা চীনে সেই মাও সেতুং, তো তখন সঙ্গে সঙ্গে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতাটা দখলে নিল এবং রাষ্ট্র ক্ষমতা দখলে নেওয়ার পর তারা এই রাষ্ট্রের পূর্বের সকল আইন কানুন পরিবর্তন করে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী তারা সংবিধান রচনা করলো এবং তাদের দেশকে একটা নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক হিসাবে ঘোষণা করলো। তো এটাই বিপ্লবীরা করে থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের বিপ্লবীরা এটা করে নাই। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে এই রাষ্ট্রের শাসনের যে একটা পদ্ধতি, তার একটা চরিত্র আছে। তো সেটা হলো যে যারা ক্ষমতা লাভ করে তারাই কিন্তু আইনটা তৈরি করে এবং পুরনো আইন তারা বাদ দেয়। দেশ চালানোর জন্য যেভাবে তাদের বিপ্লবীদের আইন দরকার সে অনুযায়ী তারা একটা ফরমান জারি করে বা অধ্যাদেশ জারি করে বা ডিক্রি জারি করে, সেভাবে দেশ চালায় এবং সময় সুযোগ মতো সেই আইনগুলোকে তারা সংবিধানে সংযোজন করে। তো এটাই যে এই ক্ষমতার চরিত্র এমন, এবং ক্ষমতাটা আগে আসে, আইন তৈরি হয় পরে। কিন্তু এখানে আমাদের এই জুলাই বিপ্লবে দেখা গেল যে তারা নিজেরা তো ক্ষমতা নিলই না, বরঞ্চ এই পুরনো সংবিধান এবং নানান সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে থেকে তারা এই দেশটা পরিচালনা করতে চাইল।
তো পৃথিবীতে সেই আদিকাল থেকেই এভাবে হয়ে আসছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিকার করে বা যারা রাষ্ট্র ক্ষমতায় বসে তারাই এই কাজগুলো করে থাকে এবং তাদের মতো করে দেশটা পরিচালনা করে। তো আমাদের এই জুলাই বিপ্লবের আরেকটা দ্বিতীয় বৈশিষ্ট্য আছে বা চরিত্র আছে, সেটা হলো এই জুলাই বিপ্লবটা কিন্তু শুরু হয়েছিল একটা আর্থসামাজিক আন্দোলন দ্বারা, বা যেটাকে আমরা কোঠা বিরোধী, চাকরির কোঠা বিরোধী, বৈষম্য বিরোধী একটা আন্দোলন দ্বারা। পরে এটা খুব দ্রুতই কয়েকদিনের মধ্যে রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং এটা বিষয়টা একটা রাজনৈতিক বিপ্লব হয়ে দাঁড়ায়। তো সেটা 1952 সালের ভাষা আন্দোলনে তাই দেখা গিয়েছিল যে শুরুতে এটা একটা আর্থসামাজিক আন্দোলন ছিল। রাষ্ট্রভাষা যখন উর্দু করার একটা ঘোষণা আসলো, তখন এই বাংলা ভাষী মুসলমান ছাত্ররা এটার বিরুদ্ধে তারা রাস্তায় নামলো বা আন্দোলন শুরু করলো। এর কারণ ছিল যে ওই তখন 47 সালে ভারতের উত্তরপ্রদেশ, বিহার এবং আরও অন্যান্য অঞ্চলে কয়েক লাখ, লক্ষ লক্ষ উর্দু ভাষী দেশে এসেছিল। তো উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে বাংলাভাষী মুসলমানরা পিছিয়ে পড়তো এবং তারা এগিয়ে যেত, উর্দুভাষী যারা ছিলেন, যারা মহাজের হিসাবে এই দেশে এসেছিলেন। তো এই কারণেই বাংলাভাষী মুসলমান ছাত্ররা তারা ভীষণ বিক্ষুব্ধ হয়েছিল এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। তো পরবর্তীতে এটাও একটা রাজনৈতিক রূপ চিত্র পরিগ্রহ করে এবং 54 সালের নির্বাচনে দেখা গেল যে সেই মুসলিম লীগ যারা পাকিস্তানের স্বাধীনতা এনে দিয়েছিল তাদের একদম চরম ভরাডুবি ঘটল। 237টির অধিক আসনের মধ্যে তারা মাত্র 9টি আসন লাভ করলো। তা আমাদের এই জুলাই বিপ্লবেরও চরিত্র তাই। এরা আর্থসামাজিক আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে পরে এটা রাজনৈতিক বিপ্লবে রূপান্তরিত হয় এবং শেখ হাসিনার পতন ঘটায়।